নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আক্ষরিক অর্থেই পুরো শিক্ষা জগতে এক বিরাট আলোড়ন তৈরি করেছে। এতকাল ধরে আমরা দেখে এসেছি চাকরির বয়স বা সিনিয়রিটির ওপর ভিত্তি করেই পদোন্নতি বা সুযোগ সুবিধা পাওয়া যায়, কিন্তু জাতীয় শিক্ষানীতি বা এনইপি 2020 এই নিয়মে একটা নাটকীয় পরিবর্তন নিয়ে এসেছে। এখন থেকে সিনিয়রিটি নয়, বরং মেধা বা যোগ্যতাই হবে শেষ কথা। তো চলুন সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন, ভিডিওটি লাইক করুন এবং দেখার পর শেয়ার করে দেবেন। প্লেনারে আমরা মূলত 5টি বিষয় কভার করব। 1. সিনিয়রিটির অবসান। 2. মূল্যায়নের 4টি স্তম্ভ। 3. শিক্ষকদের শ্রেণীবিন্যাস। 4. এই নীতির বাস্তবায়নে গ্রাউন্ড রিয়ালিটি বা চ্যালেঞ্জগুলো ঠিক কী এবং 5. ভবিষ্যতের রূপরেখা। এই পুরো মেকানিজমটা কিভাবে কাজ করবে এবং এর বাস্তব উদ্বেগগুলো কি, সবটাই আমরা আজ খতিয়ে দেখব। 1 নম্বর বিভাগ, সিনিয়রিটির অবসান, সময়ভিত্তিক পুরস্কারের প্রথা থেকে সরে আসা। বহু দশকের পুরনো একটা অভ্যাসের যখন পরিবর্তন হয় তখন একটু উদ্বেগ তো তৈরি হবেই, তাই না? এই মূল কাঠামোগত পরিবর্তন বা প্যারাডাইম শিফটটা কিন্তু দারুণভাবে ফুটে উঠেছে। একদিকে রয়েছে আমাদের পুরনো ব্যবস্থা, যেখানে চাকরির মেয়াদ বাড়লেই স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধি আর পদোন্নতি হতো, আর অন্যদিকে দেখুন নতুন মেধাভিত্তিক ব্যবস্থা। এখানে কিন্তু এসবের কোনো সুযোগ নেই। পরিষ্কার কথা, দক্ষতা বাড়ান, ভালো পড়ান, তবেই পুরস্কার মেলবে। বিষয়টা যাতে কোনোভাবেই অস্পষ্ট না থাকে তার জন্য এনইপি 2020 একদম 5.2 নম্বর অনুচ্ছেদের পলিসি টেক্সটটা পড়া যাক। এখানে সরাসরি বলা হয়েছে, প্রমোশন এবং বেতন বৃদ্ধি চাকরির মেয়াদ বা সিনিয়রিটির ভিত্তিতে ঘটবে না, বরং শুধুমাত্র এই ধরনের মূল্যায়নের ভিত্তিতেই হবে। একেবারে সোজা সাপটা কথা। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন, এই মূল্যায়নটা করবে কে? এখানে দুটো ভারী নাম চলে আসে। প্রথমটা হলো এনসিটিই বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, আর এদের অধীনেই তৈরি হওয়া নতুন কাঠামোটির নাম হলো এনপিএসটি বা ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার্স। এই এনপিএসটিই এখন থেকে শিক্ষকদের দক্ষতা মাপার কাজটি করবে। 2 নম্বর বিভাগ, মূল্যায়নের 4টি স্তম্ভ, সাফল্যের নতুন মাপকাঠি। উৎস তথ্যে রুল অফ 4 বা মূল্যায়নের 4টি স্তম্ভের কথা খুব জোর দিয়ে বলা হয়েছে। এই 4টে মাপকাঠির ওপর ভিত্তি করেই শিক্ষকদের বিচার করা হবে। এগুলো হলো সেলফ অ্যাপ্রেজাল পোর্টফোলিও, পিয়ার এবং হেড টিচার রিভিউ, স্টুডেন্ট ফিডব্যাক এবং সিপিডি। চলুন একটা একটা করে ভেঙে দেখা যাক। প্রথম স্তম্ভটা হলো সেলফ অ্যাপ্রেজাল। ব্যাপারটা অনেকটা এরকম, শিক্ষকদের সারা বছর ধরে নিজেদের কাজের একটা পোর্টফোলিও বানাতে হবে। ক্লাসে তারা নতুন কি আধুনিক পদ্ধতি ব্যবহার করছেন, টেকনোলজির সাথে কতটা তাল মেলাচ্ছেন, এই সব কিছুর প্রামাণ্য দলিল নিজেদেরই আপডেট করে জমা দিতে হবে। দ্বিতীয় স্তম্ভটা হলো পিয়ার রিভিউ, মানে শুধু ভালো পড়ালেই হবে না, স্কুলে সবার সাথে ভালো সম্পর্ক রাখাও এখন মাস্ট। প্রধান শিক্ষক এবং অন্যান্য সহকর্মীরা এখন আনুষ্ঠানিকভাবে সার্টিফাই করবেন যে একজন শিক্ষক টিমের সাথে কতটা ভালোভাবে কাজ করছেন। 3 নম্বর স্তম্ভটা কিন্তু একটা রিয়েল গেম চেঞ্জার, স্টুডেন্ট ফিডব্যাক। হ্যাঁ, উঁচু ক্লাসের ছাত্রছাত্রীরা এবার সরাসরি শিক্ষকদের পড়ানোর মানের রেটিং দেবে। একটা প্রগ্রেস লগবুকের মাধ্যমেই মতামত ট্র্যাক করা হবে। মানে যাদের জন্য এই পুরো ব্যবস্থা, সেই স্টুডেন্টদের হাতেও এখন মূল্যায়নের একটা বড় ক্ষমতা থাকছে। আর এই 50 সংখ্যাটার মানে কি? এটা হলো চতুর্থ স্তম্ভের চাবিকাঠি। প্রতি বছর একজন শিক্ষককে বাধ্যতামূলকভাবে অন্তত 50 ঘন্টার কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট বা সিপিডি অনলাইন কোর্স করতেই হবে। শুধু তারই নয়, অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়টাও এর মধ্যেই পড়ছে। 3 নম্বর বিভাগ, শিক্ষকদের শ্রেণীবিন্যাস ব্যবস্থা, শিক্ষাবিদদের 4টি নতুন পদ ও মর্যাদা। এই 4টে স্তম্ভের ওপর ভর করে যখন মূল্যায়ন শেষ হবে, তখন শিক্ষকদের মূলত 4টে ধাপে ভাগ করা হবে। একদম শুরুতে বিগিনার টিচার, এরপর যারা বেসিক মাপকাঠিগুলো ভালোমতো পূরণ করবেন তারা হবেন প্রফিশিয়েন্ট টিচার। দারুণ অভিজ্ঞতা আর অসাধারণ ফিডব্যাক পেলে প্রমোশন পেয়ে হবেন এক্সপার্ট টিচার। আর একদম শীর্ষে রয়েছেন লিড টিচার।
এই নতুন মেধাভিত্তিক কাঠামোতে এটাই হলো একজন শিক্ষকের চূড়ান্ত লক্ষ্য। লিড টিচাররা শুধু পড়াবেনই না, তারা অন্যান্য শিক্ষকদের জন্য একজন মেন্টর বা পথপ্রদর্শক হিসেবে কাজ করবেন। পুরো সিস্টেমটাকে তারা সামনে থেকে নেতৃত্ব দেবেন। 4 নম্বর বিভাগ, বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব জগতের চ্যালেঞ্জ, মাঠ পর্যায়ের উদ্বেগগুলোর বিশ্লেষণ। এখন এই স্লাইডটার সবচেয়ে আকর্ষণীয় দিক হল, এখানে আমরা একেবারে ফিল্ড লেভেলের বাস্তব সমস্যাগুলোর দিকে নজর দেব। নীতি হিসেবে এটা শুনতে দারুণ লাগলেও উৎস তথ্য অনুযায়ী কিছু জোরালো উদ্বেগ রয়েছে, যেমন গ্রাম আর শহরের বিভাজন, পক্ষপাতিত্বের ভয়, পোর্টফোলিওর বিপুল চাপ, সিপিডি কোর্সের কার্যকারিতা এবং শিক্ষকদের আর্থিক নিরাপত্তা। চলুন একেবারে নিরপেক্ষভাবে এই সমস্যাগুলোর গভীরে যাই। সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা হল জনতাত্ত্বিক বা ডেমোগ্রাফিক পার্থক্য। একটু ভেবে দেখুন, একটা প্রত্যন্ত গ্রামে স্কুলে যেখানে বেশিরভাগ ছাত্রই প্রথম প্রজন্মের শিক্ষার্থী আর পরিকাঠামোর নামমাত্র, সেখানকার একজন শিক্ষককে যদি শহরের হাইটেক পরিকাঠামো আর শিক্ষিত পরিবারের ছাত্রদের শিক্ষকের সাথে একই স্কেলে মাপা হয়, সেটা কতটা ফেয়ার হবে? এই জায়গায় মূল্যায়নে একটা বড়সড় বৈষম্য তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। এরপর আসছে কাগজপত্রের বিশাল বোঝা। ওই যে ডিটেইলড পোর্টফোলিও বানানোর কথা বলছিলাম, সেটা কিন্তু মুখের কথা নয়। অনেক শিক্ষাবিদই মনে করছেন এতে শিক্ষকদের মূল ফোকাস ছাত্রদের পড়ানো থেকে সরে গিয়ে শুধু প্রমাণ জোগাড় করা আর ফাইল গোছানোর দিকেই চলে যেতে পারে। আরেকটা খুব সেন্সিটিভ ইস্যু হল বায়াস বা পক্ষপাতিত্ব। হেড টিচার বা সহকর্মীদের হাতে যখন রিভিউয়ের ক্ষমতা থাকছে, তখন সেখানে ব্যক্তিগত রেষারেষি ঢুকে পড়ার একটা ঝুঁকি তো থেকেই যায়। কারোর সাথে ব্যক্তিগত মতানৈক্যের কারণে একজন অসাধারণ শিক্ষকের অফিসিয়াল রেটিংও ইচ্ছে করে খারাপ করে দেওয়া হতে পারে। আর ওই বাধ্যতামূলক 50 ঘন্টার সিপিডি কোর্স, এখানেও একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে। এই কোর্সগুলো কি সত্যি শিক্ষকদের স্কিল বাড়াবে, নাকি শেষ পর্যন্ত এটা শুধুই একটা টিক বক্স ফর্ম্যালিটিতে পরিণত হবে? স্রেফ কয়েকটা সার্টিফিকেট জমানো ছাড়া এর আর কোনো বাস্তব মূল্য থাকবে কিনা তা নিয়ে অনেকেই সন্দিহান। 5 নম্বর বিভাগ, ভবিষ্যতের রূপরেখা, ঐতিহাসিক সংস্কার এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য রক্ষা। এত সব চ্যালেঞ্জ আর বিতর্কের মাঝেও এনইপি 2020-র যে একদম আসল লক্ষ্য, সেটা আমাদের মনে রাখতে হবে। আর সেটা হলো পুরো দেশের সমস্ত স্তরের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার মানকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাওয়া, একটা বেটার এডুকেশন সিস্টেম তৈরি করা। সবশেষে আপনাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে আজকের এই বিশ্লেষণ শেষ করব। শিক্ষার মান বাড়ানোর এই ঐতিহাসিক মেধাভিত্তিক সংস্কার তো হলো, কিন্তু এর পাশাপাশি হাজার হাজার শিক্ষকের সত্যিকারের স্বচ্ছতা, ন্যায্যতা আর আর্থিক নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা সম্ভব? এই সিস্টেমটা কি সত্যিই সে ব্যালেন্স বা ভারসাম্যটা বজায় রাখতে পারবে? আপনারা কি মনে করেন?